হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো নিউজের থেকে গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে, দেখে নেব। মেনি ইলেকশন এআই's ডার্ক ডাইমেনশন। তো ইলেকশন তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। এম কে নারায়ণ লিখেছেন, ফর্মার ডাইরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরো ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। The rapid development of artificial intelligence model suggests that we are at an inflection point of the history of human progress. তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে দ্রুত ডেভেলপড হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে যে ব্যবহার, এর থেকে আমরা বুঝতে পারি আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। The speed with which the development of newer skill is taking place suggests that the day is not far off when generative artificial intelligence will transform into artificial general intelligence, which can mimic the capability of human beings. তো সেই দিন আর দূরে নেই যেখানে আমরা দেখতে পাবো সাধারণ মানুষের যে দক্ষতা, সেটা সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কিন্তু করে ফেলছে, তারা সেটা সম্পূর্ণভাবে মিমিক করতে পারবে। যখন আমরা বলবো তখন আর কিন্তু আমরা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো না, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বলবো। এর যে ব্যাপকতা সেটা এতটাই সাধারণ বিষয়ের মধ্যে ছড়িয়ে যাবে। Such a situation could revolutionize our idea about what to expect from machines. তো মেশিন থেকে কী কী হতে পারে, এটা আমাদের ধারণাটাই তখন পাল্টে যাবে। Breakthrough in the AI domain will bring about a new chapter in human existence, including the way people react to both fact and falsehood. তো হিউম্যান এক্সিস্টেন্সের নতুন একটা চ্যাপ্টার খুলতে চলেছে। তো সেটা আমরা দেখতে পাবো পরবর্তীকালে কী ধরনের কী ডেভেলপমেন্ট হয়, আরও ডিটেলস। দ্য পোটেনশিয়াল অফ এআই ইজ অলরেডি ক্লিয়ার। সম্ভাবনাটা এখন থেকেই আমরা বলতে পারি ক্লিয়ার রয়েছে। মেনি সাচ অ্যাজ Sam Altman of OpenAI, United States, believe that it is the most important technology in history. AI protagonists further believe that AI is set to turbocharge and dramatically improve the standard of living of millions of human beings. It is, however, unclear as of now whether as many domains they share ever, or AI would undermine humans' value. That advanced AI could pose existential risks. তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এআই আসার ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন, কিন্তু তার সাথে সাথে এটাও কিন্তু পরিষ্কার নয় সাধারণ মানুষের মূল্য সেটা কি মেশিনের থেকে কমে যাবে, বা কোনো এক্সিস্টেন্সিয়াল রিস্ককে দেখা দেবে, অস্তিত্বের সংকট কি দেখা দেবে এআই এর জন্য, সেইটা কিন্তু ভাবনার বিষয়। এআই অ্যান্ড দ্য ইলেকটোরাল ল্যান্ডস্কেপ, এইখানে মূল বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। With the 7th-phase general election in India having been announced and to be held from April 19 to June 1st, 2024, political party and the associate electoral however effort to ignore the AI dimension. This year, election are also scheduled to be held in as many as 50 other countries across the globe, apart from the including India, Mexico, and United Kingdom. By law, the last possible date of a general election in January 28, 2025 in the United States. তো আমাদের 7টা ফেজে ইলেকশন হচ্ছে এপ্রিল 19 থেকে জুন 1, 2024 পর্যন্ত, এবং সারা বিশ্বের 50টারও বেশি, প্রায় 70টার মতো দেশে কিন্তু জেনারেল ইলেকশন এই বছর হচ্ছে, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ কতগুলোতে হয়ে গেছে, আমাদের প্রতিবেশী দেশগুলোতে ম্যাক্সিমাম হয়ে গেছে, এবং ইউনাইটেড কিংডমে যদি সম্ভবত 2025-এ হচ্ছে, কিন্তু ইউনাইটেড স্টেটসে কিন্তু এই বছরই, মেক্সিকোতে, আরও অনেক দেশে জেনারেল ইলেকশন হবে। দিস ইলেকশন আর সেট টু অল্টার দ্য ফেট অফ মিলিয়ন্স অফ পিপল, অ্যান্ড দ্য পলিসি মেকার অ্যান্ড দ্য ইলেক্টোরেট নিড টু পন্ডার ওভার দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য নিউ টেকনোলজি। তো এটা স্বাভাবিকভাবে সারা বিশ্বের মিলিয়ন্স অফ পিপলকে এফেক্ট করবে, পলিসি মেকারদের প্রভাব সাধারণ মানুষের উপর আমরা দেখতে পাবো, এবং এই যে নতুন টেকনোলজি তার যে পজিটিভ দিক সেটাও কিন্তু ইলেকটোরাল নিডের মধ্যে চলে আসছে। র্যাপিড টেকনোলজিক্যাল ব্রেক থ্রু ইন এআই, স্পেশালি ইটস latest manifestations such as generative AI that provide dynamic simulation and mimic real world interaction carry their own burden.
তো জেনারেটিভ এআই এর মূল বিষয়টা কি? এরা কিন্তু সাধারণ মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারে, মিমিক করতে পারে, রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশান করতে পারে। এই যে সাধারণ মানুষ যা প্রশ্ন করছে সে সেইভাবেই উত্তর দিচ্ছে। একেবারে একটা সাধারণ মানুষ, একজন জ্ঞানী বুদ্ধিমান মানুষ যেভাবে রেসপন্স করে, এআই কিন্তু সেভাবে রেসপন্স করছে। এটা কি বলা হচ্ছে জেনারেটিভ এআই। ইট মে বি টু আর্লি টু ফুললি contemplate the possible impact of AGI, AI system that simulate the capability of human being, but all is this indicative of yet another dimension to electoral dynamics that cannot be ignored. তো এখানে ইলেকট্রাল ডাইনামিক্সের ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে, সেটা আমরা ইগনোর করতে পারি না। ইট মে হেন্স নট বি wrong to consider the election of 2024 as a certain razor of whether AI and its offering would prove to be a game changer. The world is by now aware that AI models such as ChatGPT, Gemini, Copilot are being employed in many fields, but 24 would be a test case as to whether AI's newer model could alter electoral behavior and verdict as well. তো আমরা এটা দেখতে পাবো, এআই সেটা কি ইলেকট্রাল বিহেভিয়ার চেঞ্জ করবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। The good news perhaps is that those wishing to employ generative AI to try and transform the electoral landscape do not have adequate time to fine-tune their AI model. তো যারা এআই এর প্রভাব খাটাতে চেষ্টা করতে পারেন ইলেকটোরাল ক্ষেত্রে, তারা কিন্তু এটা এআই মডেল সেইভাবে এখনও ডেভেলপ করতে পারেননি। ইট উড হাউএভার স্টিল বি এ মিস্টেক টু underestimate the extent to which AI could impact the electoral landscape this time as well. What might not happen in 24 may well happen in next round of election both in India and worldwide. তো অ্যাট প্রেজেন্ট আমরা দেখতে খুব একটা পাবো না এআই এর সেই প্রভাবটা ইলেকটোরাল ক্ষেত্রে, কিন্তু আগামী ইলেকশনে এটা ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। A recently published Pew survey, if it can be treated as reliable, Pew survey যদি এটাকে আমরা বিশ্বাসযোগ্য মনে করি, indicate that a majority of Indians support authoritarianism. Those employing AI could well have a field day in such a milieu to further confuse the electorate, as it is many people are already referring to the election in 24 worldwide as the deep fake election. তো ডিপ ফেক আমরা জানি এআই দ্বারা উদ্ভাবন হওয়া যে মিথ্যা, সেইটাকে বলা হচ্ছে ডিপ ফেক। তো এখানে কিন্তু ডিপ ফেকের একটা প্রভাব পড়তে চলেছে কিছুটা, created by AI software. Whether this is wholly true or not, that the deep fake syndrome appears inevitable, given that each new election lends itself to newer and newer techniques of propaganda, all with the aim of confusing and confounding the electorate. From this, it is but a short step to be inevitably of deepfakes. তো ডিপফেক্সের যে মূল প্রভাবটা পড়ে, এটা কিন্তু প্রোপাগান্ডা তৈরিতে, কোনো রিউমার্স চারিদিকে ছড়িয়ে দিতে এটা কিন্তু সাহায্য করে, যেটা ইলেকশনের ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব নিয়ে আসে। তো এটার একটা প্রভাব থাকছে, এটা আমরা আগেও আলোচনা করেছি এআই এর বিভিন্ন ইম্প্যাক্ট নিয়ে। তো ডিপফেকের প্রভাব ইলেকশনের ক্ষেত্রে কিভাবে পড়তে পারে সেইটা কিন্তু এখানে তুলে ধরা আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের মূল আলোচনাটা এখানে হয়ে যাচ্ছে। আমি এখানে খুব বেশি বলবো না, কারণ একই বিষয়ে আলোচনা করা আছে অনেক বেশি। তো মূল ব্যাপারটা হচ্ছে এআই এর যে প্রভাব কতটা বিস্তারিতভাবে হতে পারে। এখানে অনেক কিছু সুন্দরভাবে লেখা রয়েছে, কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, এটা খুব সুন্দর ডিটেলে বলা রয়েছে। তো এটাকে আমরা এআই সম্পর্কে কিন্তু আগামী দিনে প্রচুর আমরা দেখতে পাবো, এডিটোরিয়াল হোক বা যে কোনো জায়গাতে ইনফরমেশনের ক্ষেত্রে, মিসেলিনিয়াসের মেন্সের ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস মেন্স তো রয়েছে, মিসেলিনিয়াসের মেন্সের ক্ষেত্রে জিকে পোর্শনে এখানে কিন্তু সরাসরি প্রশ্ন এআই থেকে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এগুলো আমরা সেখানে ব্যবহার করতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দ্য প্রবলেম অফ ইকুইটি ইন আইপিসিসি রিপোর্ট। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, ইউনাইটেড নেশনের একটা গুরুত্বপূর্ণ সংস্থা আইপিসিসি। তো তারা বলছে ইকুইটির কিছু সমস্যা রয়েছে। তো কি আমরা জিস্টার দেখে নেব। ইন এ স্টাডি পাবলিশ March 4, researchers analyze more than 500 future emission scenario. The United Nations Intergovernmental Panel on Climate Change asset this its latest report. তো 500টা ফিউচার এমিশন সিনারিও সেখানে তারা অ্যানালিসিস করেছে এবং তাদের রিপোর্ট প্রকাশ করেছে। দিস সিনারিও আর ফাউন্ড টু প্রজেক্ট হায়ার কার্বন sequestration from land-based carbon sink like forest and higher deployment of carbon capture and storage technologies in developing countries compared to developed one. Thus, poorer countries, they concluded, would bear the burden of both
mitigation action, and carbon dioxide removal and CSS. ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে বেশি পরিমাণে কার্বন সিঙ্ক যেটাকে বলা হয়, লাইক ল্যান্ড বেসড কার্বন সিঙ্ক হচ্ছে ফরেস্ট, আর ওশেন বেসড হচ্ছে সমুদ্রটা, ওয়াটার বেসড হচ্ছে সমুদ্রেতে মূলত কার্বন সিঙ্ক থাকে, প্রচুর পরিমাণে কার্বন সঞ্চিত থাকে, এবং বনাঞ্চলে সেখানেও কিন্তু কার্বন গাছপালার মধ্যে সঞ্চিত থাকে কার্বন হিসেবে। তো হায়ার ডিপ্লয়মেন্ট অফ কার্বন ক্যাপচার স্টোরেজ, এটা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে কোথায়, ডেভেলপিং কান্ট্রিতে অনেক বেশি এটা কিন্তু রয়েছে। In the study, the authors conclude that construction of IPCC scenario will need to be both equitable and environmentally sound. তো মূল বিষয়টা এটাই, এই যে সমস্যাগুলো আসে ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপড কান্ট্রিতে প্রচুর পরিমাণে কার্বন এমিশন করা হয়, আর ডেভেলপিং কান্ট্রি তারা কিন্তু সেই অর্থে এমিশন করে না, অথচ তাদের উপর বোঝাটা অনেক বেশি চাপে, কারণ সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনের যে মূল কারণ, গ্লোবালাইজেশনের মূল কারণ কার্বন ডাইঅক্সাইড, সেটা ডেভেলপড কান্ট্রি বেশি নির্গমন করে, কিন্তু দায়টা সবার উপরেই চাপে। তো এখানে কিন্তু সেটাই বিষয় বলা হয়েছে যে ইকুইটিতে কোথাও সমস্যা রয়েছে, এবং কার্বন সিঙ্কের পরিমাণটা অধিকাংশই কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে বেশি, অর্থাৎ বন জঙ্গলের পরিমাণই হোক বা সাধারণ যে কার্বন সঞ্চয়ের পরিমাণটা, সেটা কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে বেশি, ডেভেলপ কান্ট্রিতে বেশি নয়, কিন্তু উল্টোটা হওয়া উচিত ছিল। এটাই কিন্তু আইপিসিসির রিপোর্টে স্পষ্ট পাওয়া যাচ্ছে। এরপর আমরা বাংলা নিউজ দেখে নেব। মহাকাশের রেস্তোরাঁ চমক 2025-এ। তো এখানে আমরা মূল নিউজটা দেখব। পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে ভাসমান এক রেস্তোরাঁ খুলছে নিউ ইয়র্কের স্পেস ভিআইপি নামে একটি পর্যটন সংস্থা। স্ট্র্যাটোস্ফিয়ারে অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ শেফকে নিয়োগ করে ফেলেছে তারা, ইত্যাদি ইত্যাদি। তো স্পেস ভিআইপি থেকে এটা করা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশনের জন্য, আমাদের এটা জেনে রাখা প্রয়োজন। শেয়ার মার্কেটে বিভিন্ন ভোলাটিলিটি দেখা যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে, ওঠানামা দেখা যাচ্ছে। তো ভোট, ফলাফল, সরকার গঠনের দিকে নজর থাকছে। চতুর্থ ত্রৈমাসিক পুরো চলতি অর্থবর্ষের আর্থিক ফলাফল, বর্ষা সংক্রান্ত বার্তা, বর্ষা কতটা হতে পারে, এই সমস্তর উপর ডিপেন্ড করছে লগ্নিকারীরা কোন দিকে লগ্নি করবেন, কতটা লগ্নি করবেন, ভবিষ্যৎ মার্কেট কীরকম থাকবে সেটা অনেকটাই ডিপেন্ড করছে এর উপর। আমেরিকার সুদ নিয়ে শীর্ষ ব্যাংকের সিদ্ধান্ত, কতটা সেখানে সুদ থাকবে সেটাও 19-20 মার্চ নাগাদ প্রকাশ পাবে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু প্রভাব ফেলবে লগ্নিকারীদের ওপর, লগ্নিকারীরা কোথায় লগ্নি করবেন এটার উপর ডিপেন্ড করবে। তো এগুলো দেখে বিভিন্ন যারা লগ্নিকারী আছেন তারা সিদ্ধান্ত নেবেন। বাণিজ্যে মাথা ব্যথা বাড়াচ্ছে লোহিত সাগর। যাই হোক, এটা আমরা বহুদিন থেকে আলোচনায় চর্চায় রয়েছে লোহিত সাগরে হুথি সমস্যা, এবং তার জন্য বিশ্ববাজারে কিন্তু সমস্ত পণ্যের দাম সেটা কিন্তু বাড়ছে। কারণ কি, ভারতের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ, 50% রপ্তানি, 60% আমদানি চলে এই পথে। মোট মূল্য প্রায় $22,000 কোটি। বাণিজ্যিক খরচ বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে জিটিআরআই জানিয়েছে, ঘুরপথে পণ্য আমদানি রপ্তানি করার জন্য জাহাজের খরচ বেড়েছে 40 থেকে 60%। গন্তব্যে পণ্য পৌঁছতে বাড়তি 20 দিন পর্যন্ত সময় লাগছে, পরে বিমার খরচও বেড়ে গিয়েছে। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপক সমস্যা, সারা বিশ্বব্যাপী সমস্যা, যেটা কিন্তু যার ফল কিন্তু সারা বিশ্বকেই পেতে হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বাংলা এডিটোরিয়াল সেকশানে খুব বেশি গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই, প্রচুর পলিটিক্যাল নিউজ বর্তমান সময়ে রয়েছে, কারণ ভোট রয়েছে। যাই হোক, তো আজকে আমরা নিউজ এডিটোরিয়াল আলোচনা এখানে সমাপ্ত করব। নমস্কার, ধন্যবাদ।